গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। গল্পটি শেয়ার করুন বন্ধুদের। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প পড়ছি শিবামুখী চিমটে, লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পরশুরামের লেখা গল্প শিবামুখী চিমটে। ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন, 99.4। আজ রাত্রিরে শুধু দুধ বার্লি খাবি, ঘুরে বেড়াবি না, এই ঘরে থাকবি। আমাদের ফিরতে কতই আর দেরি হবে, এই ধর রাত 12টা। ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল, বারে তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো। আরে রাম বলো, ওকে কি ভোজ বলে? মাছ নেই, মাংস নেই, শুধু তেঁতুলের পোলাও, লঙ্কার ঝোল আর টক দই। যজ্ঞস্বামী আয়ার, ওর অফিসের বড় সাহেব, তার মেয়ের বিয়ে। আয়ার গিন্নিও অনেক করে বলেছে, তাই যাচ্ছি। তোর জন্যে এই মেকানো রইল, হাওড়া ব্রিজ তৈরি করিস। সুকুমার রায়ের 3খানা বই রইল, ছবি দেখিস, কিন্তু বেশি পড়িসনি, মাথা ধরবে। তোর পিসিকে বলে যাচ্ছি, রাত 8:30টায় দুধ বার্লি দেবে, খেয়েই শুয়ে পড়বি। পিসি তোর কাছে শোবে না? পিসিমাকে শুতে হবে না, তার ভীষণ নাক ডাকে, আমার ঘুম হবে না, আমি একলাই শোবো। বেশ, তাই হবে। ঝিন্টুর বয়স 10, লেখাপড়ায় মন্দ নয়, কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত। তার মা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল, আর সে একলা বাড়িতে পড়ে রইল। এ অসহ্য। একটু জ্বর হয়েছে তো কি হয়েছে? সে এখনই 2 মাইল দৌড়তে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে তেতলার ছাতে উঠতে পারে। বাড়িতে গল্প করারও লোক নেই। পিসিমাটা যেন কি, দুপুরবেলা অফিসে যায় আর সকালে বিকেলে রাত্রিরে শুধু নভেল পড়ে। ঝিন্টুর ফার্স্ট ফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ, কত রকম গল্প বলতে পারে। জিতু বলে, হ্যাঁ রে ঝিন্টু, তোর ষড়শী পিসি সেজেগুজে অফিস যায় কেন? মালা জপবে, বড়ি দেবে, নারকেল নাড়ু আমসত্ত্ব কুলের আচার বানাবে, তবে না পিসিমা। মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো, আবার খুলে ফেললো। 8:30টার সময় ষড়শী পিসি তাকে দুধ বার্লি খাইয়ে বলল, এবার ঘুমিয়ে পড় ঝিন্টু। ঝিন্টু বলল, 8:30টায় বুঝি লোকে ঘুমোয়? তুমি তো অনেক বই পড়ো, তা থেকে একটা গল্প বলো না। ষড়শী উত্তর দিল, ওসব গল্প তোর ভালো লাগবে না, খালি প্রেমের গল্প বুঝি? অতি জ্যাঠা ছেলে তুই। বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি? এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল, তুই শুনে বললি বিচ্ছিরি।
আলো নিভিয়ে দি, ঘুমিয়ে পড়। ষড়শী পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। 1 ঘন্টা এপাশ ওপাশ করে সে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল। তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে। ডিটেকটিভ, ডাকাত, বোম্বেটে, গুপ্তধন, এইসবের গল্প সে অনেক পড়েছে। আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয়। সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ জ্যাঠামহ, অর্থাৎ পিতামহের জ্যাঠা পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিলেন। অনেক কাল হলো তিনি মারা গেছেন, কিন্তু তার তোরঙ্গটি তেতলার ঘরে এখনও আছে। সেই তোরঙ্গ খুলে দেখলে কেমন হয়। ঝিন্টুর একটা টর্চ আছে, 1.5 টাকা দামের একটা পিস্তলও আছে। পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল। সেখানে সিঁড়ির পাশে একটা মাত্র ঘর, তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে। সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বালল। তার বৃদ্ধ জ্যাঠামহ করালিচরণ মুখুজ্জের তোরঙ্গটা এক কোণে রয়েছে, বেতের তৈরি, তার ওপর মোষের চামড়া দিয়ে মোড়া। অদ্ভুত গড়ন, যেন একটা প্রকাণ্ড কচ্ছপ। যে তালা লাগানো আছে তাও অদ্ভুত। দেওয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে। ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করল, কিন্তু পারল না। সে হতাশ হয়ে ফিরে যাওয়ার উপক্রম করছে, হঠাৎ নজরে এলো তোরঙ্গের পিছনের কবজা দুটো মরচে পড়ে ক্ষয়ে গেছে। একটু টানাটানি করতেই খসে গেল। ঝিন্টু তখন তোরঙ্গের ডালা পেছন থেকে উল্টে খুলে ফেলল। বিশ্রী ছাতা ধরা গন্ধ। ওপরের কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে, তার নিচে এক গোছা তালপাতার লেখা পুঁথি আর 3টে মোটা মোটা রুদ্রাক্ষের মালা। তার নিচে আবার কাপড়, তামার কোষা, কুশি, সাদা রঙের সরার মতন একটা পাত্র, একটা মরচে ধরা ছোট ছুরি, একটা সরু কলকে, অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে। ঝিন্টু যদি চৌকস হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খড়পড়, অর্থাৎ মরার মাথার খুলি, আর ছুরি, কলকে, ন্যাকড়া, চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম। বিরক্ত হয়ে ঝিন্টু বলল, ধুর তোর, টাকা করি হিরে মানিক কিচ্ছু নেই। তবে চিমটাটি মন্দ নয়, আন্দাজ 1 ফুট লম্বা, মাথায় একটা আংটা, তাতে আবার আরও 3টে আংটা গোছা করে লাগানো আছে। চিমটের গড়ন বেশ মজার, টিপলে মুখটা শেয়ালের মতন দেখায়। দুপাশে 2টো চোখ আর কানও আছে। বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি, বেশ চকচকে। তোরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো। আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজল। এইবার ঘুম পাচ্ছে। শোবার আগে সে একবার চিমটেটা ভালো করে দেখল। নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল। তারপরে এক আশ্চর্য কাণ্ড। দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকল। বেঁটে গড়ন, ফিকে ব্লু ব্ল্যাক কালির মতন গায়ের রং, মাথার চুলে ঝুঁটি বাঁধা, মুখখানা বাঁদরের মতন। নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে কতটা মিল আছে। পরনে গেরুয়া রঙের নেংটি, পায়ে খড়ম। মূর্তি বলল, কি চাও হে খোকা? ঝিন্টু প্রথমে ভয় আঁতকে উঠল, কিন্তু সে সাহসী ছেলে। মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে, এখন ভয় পেলে চলবে কেন? ঝিন্টু প্রশ্ন করল, তুমি কে? ঢন্ডু দাস চণ্ড। তোমার পূর্বপুরুষ পিশাচ সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ? আমি সেই পিশাচ। তোমাকে সেদ্ধ করেছিলেন বুঝি? ধুর বোকা, আমাকে সেদ্ধ করে কার সাধ্য? তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন, আমাকে বশ করেছিলেন। এই শিবামুখী চিমটেটি আমিই তাকে দিয়েছিলাম। আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজালেই আমি হাজির হব, আমাকে যা করতে বলা হবে তাই করব।
কিন্তু করালি মুকুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ, কখনো ধন দৌলতের জন্যে আমাকে ফরমাস করেননি। শুধু হুকুম করতেন, লে আও তম্বাকু, লে আও গঞ্জা, লে আও ওমদা কারণ বাড়ি বিলায়তি শরাব, লে আও আচ্ছি আচ্ছি ভৈরবী। তিনি মারা যাওয়ার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি। শোনো খোকা, আজ হলো বৈশাখী অমাবস্যা। 100 বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের জ্যাঠা করালিচরণ মুকুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন। শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্করত্ব থেকে মুক্তি পাব। তারপর যতই চিমটে বাজাও আমি সাড়া দেব না। এখনো ঘন্টা 2 সময় আছে। তোমার ডাক শুনে আমি এসেছি, কি চাই বলো। একটু ভেবে ঝিন্টু বলল, একটা হাঁস ঝাড়ু দিতে পারো? সে আবার কি? ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল, এই রকম জন্তু হাঁস আর সজারুর মাঝামাঝি। ও বুঝেছি, কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না, সৃষ্টি করতে সময় লাগবে। ঘণ্টাখানিক পরে আমি একটা হাঁস ঝাড়ু পাঠিয়ে দেব। ঝিন্টু বলল, তা না হয় 1 ঘন্টা দেরিই হলো, ততক্ষণ আমি ঘুমোবো। কিন্তু তুমি বেশি দেরি করো না, মা বাবা সবাই এসে পড়বে। পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু ঘুমোচ্ছিল, হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। আলো জ্বালাই ছিল। ঝিন্টু দেখল একটা কিম্ভূত কিমাকার জানোয়ার ঘরে ছোটাছুটি করছে। তার মাথার গলা হাঁসের মতন, ধর সজারুর মতন, সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে, 4 পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক প্যাঁক করে ডাকছে। ঝিন্টু উঠে বসলো, আদর করে ডাকলো, আহ আহ। হাঁস ঝাড়ু পোষা কুকুরের মতন লাফিয়ে 2 থাবা তুলে করে উঠতে গেল। ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো। সে বিরক্ত হয়ে বলল, যা সরে যা, গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তার জো নেই। এই ঘরের ঠিক নিচের ঘরটি ষড়শী পিসির। খাওয়ার পর ষড়শী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল। মাথার উপর দুপ দাপ শব্দ হওয়ার তার ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে বলল, আহ, পাজি ছেলেটা এখনো ঘুমোয়নি, ধাপিয়ে বেড়াচ্ছে। ষড়শী ওপরে উঠে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল, ও মা গো, এটা আবার কোত্থেকে এলো? ঝিন্টু বলল, ও আমি পুষেছি, কোনো ভয় নেই, কিচ্ছু বলবে না। কাল নাপিত ডেকে গায়ের কাটা ছাঁটিয়ে দেবো, তাহলে আর হাতে ফুটবে না। একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা, বেচারার খিদে পেয়েছে। আত্মরক্ষার জন্য ষড়শী ঝিন্টুর খাটের ওপর উঠে বসলো। এটাকে কোত্থেকে পেয়েছে, শিগগিরই বল ঝিন্টে। হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল, বলবো কেন? লক্ষ্মীটি বল কোথা থেকে এটা এলো। আগে দিব্যি গেল যে কারুককে বলবে না। কালীঘাটের মা কালীর দিব্যি, কাকেও বলবো না। ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল। ষড়শীর বিশ্বাস হলো না, বলল, তুই বানিয়ে বলছিস ঝিন্টে। করালি জ্যাঠা পিশাচ সিদ্ধ ছিলেন এরকম শুনেছি বটে, কিন্তু ও একটা বাজে গল্প। বাজে গল্প? তবে এই দেখো। ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই ঢন্ডুদাস চণ্ডের আবির্ভাব হলো। ষড়শী ভয় কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো। পিশাচ বলল, কি চাই খোকা? ঝিন্টু হুকুম করলো, গরম মটর ভাজা, বেশ বড় বড়, বেশি করে দিও, পিসিমাও খাবে। পিশাচ অন্তর্হিত হলো। একটু পরেই একটা কাগজের ঠোঙা শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল। সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি, এখনও গরম রয়েছে। এক মুঠো নিয়ে ঝিন্টু বলল, পিসিমা একটু খেয়ে দেখো না। ষড়শী গালে হাত দিয়ে বলল, অবাক কাণ্ড, বাপের জন্মে এমন দেখিনি, শুনিও নি। কিন্তু তুই কি বোকা রে খোকা, কোথায় 10-20 লাখ টাকা, মস্ত বাড়ি, দামি মোটর গাড়ি এইসব চাইবি?
তা নয় চাইলে কি না হাঁস ঝাড়ু আর মটর ভাজা। ছি ছি ছি। আচ্ছা তোর এই চিমটেটা একবার আমাকে দে তো। পিসির ওপর ঝিন্টুর কোনোদিনই বিশেষ টান নেই। ভেংচি কেটে বলল, ইস দিলুম আর কি, এই শিয়ালমুখো চিমটে আমি কারুককে দিচ্ছি না। তোমার কোন জিনিস দরকার বলো না, আমি আনিয়ে দিচ্ছি। তুই ছেলে মানুষ, গুছিয়ে বলতে পারবি না। আচ্ছা আমি ঢুন্ডু দাসকে ডাকছি, তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথা তাকে বলবো। অগত্যা ষোড়শী রাজি হলো। ঝিন্টু চিমটে নাড়তেই আবার পিশাচ এসে বলল, কি চাই? ঝিন্টু বলল, চটপট বলে ফেলো পিসিমা, এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে। ঝিন্টুর জাবানিতে ষোড়শী যা চাইলে তার তাৎপর্য এই, আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে, তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে। তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন, বাসার ঠিকানা জানা নেই। হাঁস ঝাড়ু আর পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু বলল, কানপুরের ভদ্রলোককে এনে কি হবে পিসিমা? তাকে আমি বিয়ে করব। বিয়ে করবে কে গো? তুমি তো বুড়োধারী হয়েছ। কে বলল বুড়োধারী? আমার বয়স তো সবে 25। মা যে বলে তোমার বয়স 34-35। মিথ্যে কথা, তোর মা হিংসুটে তাই বলে। আর আমি তো বুড়ো মেয়ে, বয়স যাই হোক বিয়ে করব না কেন? পিশাচ ফিরে আসবার আগে একটু পূর্ব কথা বলা দরকার। 12-13 বছর পূর্বে ষোড়শী যখন কলেজে পড়তো তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয়। দুর্লভ বলেছিল, আমার একটি ভালো চাকরি পাবার সম্ভাবনা আছে, পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল। সেখান থেকে মাঝে মাঝেই চিঠি লিখত। বড় মাগ্গি জায়গা, তোমার উপযুক্ত বাসাও পাইনি, মাইনে মোটে 200 টাকা, দুজনের চলবে কি করে? আশা আছে শীঘ্রই 350 টাকার গ্রেডের প্রমোশন পাবো, ভালো কোয়ার্টার্সও পাবো। লক্ষ্মীটি ষোড়শী, ততদিন ধৈর্য ধরে থাকো। তারপর ক্রমশ চিঠি আসতে কমতে লাগলো, অবশেষে একেবারে বন্ধ হলো। ষোড়শী বুঝল যে দুর্লভ মিথ্যাবাদী, কিন্তু তবু সে ভুলতে পারেনি। পিশাচ একটি মোটা লোককে পাঁজা কোলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল, এই নাও খোকা, তোমার পিসির বর এখনো বেহুশ হয়ে আছে, একটু পরেই চাঙ্গা হবে। দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল, মামাবাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেরকম লাগছে। ও ঢুন্ডু মশাই, একে জাগিয়ে দাও না। পিশাচ বলল, নেশায় চুর হয়ে আছে, কানপুরের একটা বস্তিতে ওর ইয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, সেখান থেকে তুলে এনেছি। এই উঠে বড় শিগগিরি। ঠেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো। চোখ মেলে বলল, তোমরা আবার কে? ঝিন্টু বলল, পিসিমা যা বলবার তুমি একে বলো। আমি পারবো না, তুই বল খোকা। ও মশাই শুনছেন, এ হচ্ছে আমার ষোড়শী পিসিমা, বুড়ো মেয়ে, একে আপনি বিয়ে করুন। দুর্লভ বলল, কি কথাই শোনালে, বিয়ে করো বললেই বিয়ে করব? পিশাচ বলল, করবি না কিরকম? তোর বাবা করবে। একটা পৈশাচিক চড় খেয়ে দুর্লভ বলল, মেরো না বাবা, ঘাট হয়েছে, বেশ বিয়ে করছি, পুরুত ডাকো। কিন্তু বলে রাখছি, অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর একটা খোট্টা জরু আছে। ষোড়শী যদি 3 নম্বর সহধর্মিণী হতে চায় আমার আর আপত্তি কি? সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু। ষোড়শী বলল, দূর করে দাও হতভাগা মাতালটাকে। ঝিন্টুর আদেশে পিশাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল। ঝিন্টু বলল, আচ্ছা পিসিমা, তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে, তাদের একজনকে আনাও না। একটু ভেবে ষোড়শী বলল, আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিনবাবুর যে স্ত্রী 2 বছর হলো মারা গেছে। যোগিনবাবু লোকটি ভালো, তবে কালচার নয়, একটু বয়সও হয়েছে, বড্ড তামাক খায়, কথা বললে হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে। তার কি করা যাবে?
অত খোঁজ ধরলে চলে না, সব পুরুষই মোরাললেস ডার্টি। কিন্তু যোগিনবাবু রাজি হবে কি? মোটা বরপণ পেলে হয়তো। ঝিন্টু বলল, বরপণ কি? গয়নার টাকা? সে তুমি ভেবো না পিসিমা, আমি সব ঠিক করে দিচ্ছি। চিমটে বাজিয়ে পিশাচকে ডেকে ঝিন্টু বলল, পিসিমার অফিসে সেই যে যোগিন বাড়ু যে কাজ করে, ঠিকানাটা কি পিসিমা? 3 নম্বর বেচু মিস্ত্রি লেন, সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো। আর শোনো, পিসিমাকে 1 গাদা গয়না আর অনেক টাকা দাও। ষোড়শীর সর্বাঙ্গ মোটা মোটা সোনার গহনায় ভরে গেল। 5টা থলিও ঝনাত করে তার পায়ের কাছে পড়ল। পিশাচ চলে গেল। একটা থলি তুলে ষোড়শী বলল, সের 5-6 ওজন হবে। ঝিন্টু বলল, 500 টাকায় 6.25, 1000 টাকায় 12.5, লাখ টাকায় 31 মণ 10। জ্ঞানের সিন্ধুক বইয়ে আছে। পিশাচ যোগিন বাড়ুজ্যেকে পাঁজা কোলা করে এনে মেঝেতে ফেলল। ঝিন্টু বলল, এও নেশা করেছে নাকি? পিশাচ বলল, নেশা নয়, অজ্ঞান করে নিয়ে এসেছি, একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে। থামো, আগে আমি সরে পড়ি, নয়তো আমাকে দেখে আবার ভিড়মি খাবে। ঠেলা খেয়ে যোগিন বাড়ুজ্যে উঠে বসল। হাই তুলে তুড়ি দিয়ে বললেন, দুর্গা দুর্গা, এ আমি কোথায়? এ কি, মিস ষোড়শী মুখার্জি এখানে যে? উহ, কত গয়না পড়েছেন! আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি নাকি? মুখ নিচু করে ষোড়শী বলল, খোকা তুই বল। ঝিন্টু বলল, স্যার, আপনি আমার এই ষোড়শী পিসিমাকে বিয়ে করুন। ইনি আইবুড়ো মেয়ে, বয়স সবে 25। দেখছেন তো কত গয়না, আবার 5 থলি টাকাও আছে, এক একটা 5-6 সের। যোগিনবাবু বললেন, বাহ খোকা, তুমি নিজেই সালাঙ্কারা পিসিকে সম্প্রদান করছো নাকি? তা আমার অমত নেই, মিস মুখার্জির ওপর আমার একটু টানও ছিল, তবে তবে কি না, ইনি হলেন মডার্ন মহিলা, তাই এগুতে ভরসা পাইনি। গহনাগুলো বড্ড সেকেলে, কিন্তু বেশ ভারী মনে হচ্ছে। বেচে দিয়ে নতুন ডিজাইনের গড়ালেই হবে, কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না, এখানে আমি এলুম কি করে? ষোড়শী বলল, সে কথা পরে শুনবেন, এখন বাড়ি যান, কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন। এই আংটিটা পড়ুন, তাহলে ভুলে যাবেন না। ভুলে যাবার জো কি, কাল সকালেই তোমার দাদাকে বলবো। এখন কটা বেজেছে? বলো কি, 11:15? তাই তো, বাড়ি যাব কি করে? ট্রাম বা সব তো বন্ধ। ঝিন্টু বলল, কিচ্ছু ভাববেন না স্যার, একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো। যোগিন বাড়ুর যে সুবোধ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন। শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিশাচ আবার এলো। ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল, একে নিজের বাড়িতে পৌঁছে দাও। 12টা বাজল। ষোড়শী বলল, দাদা বৌদি এখনই এসে পড়বে। যাই, গহনাগুলো খুলে ফেলি গে, টাকার থলিগুলো তুলে রাখতে হবে। তোর মোটে বুদ্ধি নেই, টাকা না চেয়ে নোট চাইলি না কেন? ঝিন্টু বাবা আমার, কোনো কথা কাকেও বলিসনি। না না, বলবো কেন? এই যা, ঢুন্ডুদাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি। স্কুলের দারোয়ান রামভজনের কেমন চমৎকার একটি আছে, খুব পোষা, কাঁধের উপর নেপটে থাকে। ভাবিসনি খোকা, যত বেজি চাস তোর পিসেমশাই তোকে কিনে দেবে। তুই আর জ্বর গায়ে জাগিসনি, শুয়ে পড়। কোথায় জ্বর? সে তো ঢুন্ডুদাসকে দেখেই সেরে গেছে। হ্যাঁ রে খোকা, আমরা স্বপ্ন দেখছি না তো? সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গহনা টাকা সব উড়ে গেছে? গেলই বা উড়ে, যোগিনবাবু আবার গড়িয়ে দেবে, টাকাও দেবে। যোগিন বাবুও যদি উড়ে যায়? যাগ্যে উড়ে, তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না, কেমন কুড়কুড়ে, বেশ করে চিবিয়ে গিলে ফেলো, তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না।